হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই টপিকটা তোমার কোন কোন পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা আগে একটু আমি ক্লিয়ার করে দিই। যারা প্রাইমারি টেট দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ, সিডিপি যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই জায়গাটাতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে এবং বিভিন্ন রকমভাবে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে থাকে। এই টপিকটা যারা ফুললি ক্লিয়ার কনসেপচুয়াল পড়বে তাদের জন্য কিন্তু একটা কমন প্রশ্ন থাকছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যারা সিটেট দিচ্ছ, সিটেটের জন্য কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকে। ওকে, এবং যারা আপার প্রাইমারির অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। যারা স্পেশাল এডুকেটরের এক্সাম দেবে তাদের জন্য আজকে টপিকটা ইম্পর্টেন্ট, এবং যারা এইচএস পরীক্ষার্থী রয়েছে 11-12-এর তাদের জন্য কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো শুরু করছি আমাদের প্রথম ক্লাস। দেখো, প্রথমেই যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে বৃদ্ধি বা এই যে গ্রোথ, সেটা কাকে বলে। ফুল কনসেপচুয়াল আমরা জানবো, তোমরা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শোনো। বৃদ্ধি, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি হলো জীবিত কোষের জীবিত জীবের কোষ সংখ্যা ও আকারের ক্রমবর্ধমান বৃদ্ধির মাধ্যমে দেহের আকার ও আয়তন ও ওজনের যে পরিবর্তন। এক কথায় গ্রোথ হচ্ছে জীবের আকারের যে পরিবর্তন, দেহের উচ্চতা হতে পারে, ওজন হতে পারে, আয়তন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটাকেই আমরা এক কথায় গ্রোথ বলি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা জৈবিক প্রক্রিয়া। যেমন আমরা 1 মাসের একটা বাচ্চা, একটা ছবি এখানে দেখছি, তাই তো? আচ্ছা, 1 মাসের বাচ্চাটার, এই বাচ্চাটার যা গ্রোথ, 4 মাসে নিশ্চয়ই এর থেকে বেশি গ্রোথ হয়েছে, 5 মাসে নিশ্চয়ই এর থেকেও বেশি গ্রোথ হয়েছে আকার আয়তন বা বৃদ্ধির দিক থেকে, তাই না? আমি 5 বছরে যে ওজনটা ক্যারি করেছিলাম, আমি 25 বছর বয়সে এসে তো সেই ওজনটা আমার আর নেই, বা সেই হাইটটাও নেই, সেই মানে চেহারাটাও আমার আর নেই। সবটাই বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি 1 মাসের একটা বাচ্চা 7 মাসের একটা বাচ্চা নিশ্চয়ই সেম নয়, কোনো দিক থেকেই নয়। তার আকার আয়তন ওজন সব দিক থেকে গ্রোথ হয়েছে, এটাই এক কথায় বৃদ্ধি। ওকে, এবং 8 মাস 9 মাস আমরা দেখতে পাচ্ছি, 12 মাসে সে উঠে দাঁড়িয়ে হাঁটছে, যেখানে একটা বাচ্চা 1 মাসে শুয়েছিল, 12 মাসে সেই বাচ্চাটা উঠে দাঁড়িয়ে হাঁটছে। বুঝতে পেরেছ? তো এই যে দেহের আকার আয়তন ও ওজনের যে ধারাবাহিক প্রক্রিয়ায় যে পরিবর্তনটা ঘটছে, সেটাই হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। শুধু এইটুকু, এই একটা লাইন আমি যেটা বলছি সেটা মনে রাখো, যে দেহের আকার আয়তন ও ওজনে যে পরিবর্তন ঘটে বয়সের সঙ্গে সঙ্গে, সেটাই হচ্ছে বৃদ্ধি। আর এক্সট্রা আপাতত কিছু দরকার নেই। এইবারে এই বৃদ্ধির বৈশিষ্ট্য কী, ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখে নেব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা যেটা দেখছি, স্থায়িত্ব। বৃদ্ধি একটা স্থায়ী পরিবর্তন। আচ্ছা, আমি এখানে স্থায়ী পরিবর্তন কেন বলছি, এবং এটা পুনরায় আগের অবস্থায় কিন্তু আর ফিরে আসে না। আবারও বলছি, আমার 7 বছর বয়সে আমার যে বৃদ্ধিটা হবে, 7 বছর বয়সে আমার যে বৃদ্ধিটা হবে, আমার 14 বছর বয়সে তার থেকে অনেক বেশি বৃদ্ধি হবে, গ্রোথটা অনেক বেশি হবে সব দিক থেকে। তো আমি যদি এখন 14 বছর বয়সে চাই যে আমি 7 বছরের আকার আয়তন মানে উচ্চতায় ফিরে আসবো, বা আমি আমার ফিগার বলো সব কিছু বলো আমি আবার 7 বছর বয়সের লেভেলে নিয়ে আসবো, তো সেটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। কাজে এই সেই জন্য বলা হচ্ছে যে এটা কিন্তু পুনরায় আগের অবস্থায় আর ফিরে আসে না। মানে যেটা হচ্ছে সেটা কিন্তু স্থায়ীভাবে হচ্ছে, স্থায়ীভাবে হচ্ছে। এবারে একটা ব্যাপার এখানে আসে, যে এটা যেমন চেঞ্জ হয় না, আমরা দেখলাম এটা চেঞ্জ হয় না, ঠিক তেমনি এটা কিন্তু আজীবনও হয় না।
আমরা যখন বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটা দেখব তখন আমরা আরও নিটলি জানবো যে বিকাশ যেমন একটা এমসিকিউ আসে এখান থেকে, যে বিকাশ একটা শিশুর কবে থেকে শুরু হয়। আমরা সেটা বলতে পারি যে বিকাশ মায়ের গর্ভাবস্থা থেকে শুরু হয়, কিন্তু বৃদ্ধি জন্মানোর পরে, মানে বৃদ্ধিও বলা যেতে পারে যে কি বলবো, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হয়, ঠিক আছে, এবং গর্ভাবস্থা থেকেই কিন্তু বৃদ্ধিটা হতে থাকে। তবে একটা জিনিস, সেটার পুনরায় কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না, ঠিক আছে। এবার পরিমাণগত বৃদ্ধি কিন্তু পরিমাপযোগ্য, উচ্চতা পরিমাপ করা যায়, ওজন পরিমাপ করা যায়, কোষ সংখ্যা নিয়েও যদি আমরা খুব ঘাঁটি আমরা কোষ সংখ্যাও জানতে পারবো যে কটা কোষ রয়েছে, কি রয়েছে। এটা সবটা পরিমাণগত, মানে পরিমাপগত, পরিমাপ করা যায়, বৃদ্ধি পরিমাপ করা যায়। আর জীবিত কোষে ঘটে থাকে, কেবলমাত্র জীবিত কোষেই ঘটে, নিষ্ক্রিয় বা মৃত কোষে কিন্তু বৃদ্ধি ঘটে না। আর অবশ্যই এটা বয়সের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি ঘটে, তবে হ্যাঁ একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু থেমে যায়। আবার যখন 25 বছর বয়স হয়ে যাবে, বা আমার যখন 23-24 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু আমার গ্রোথটা আর হবে না, গ্রোথটা কিন্তু স্টপ হয়ে যায়। আর পরিবেশ নির্ভর, পুষ্টি, আলো, জল, তাপমাত্রা ইত্যাদি পরিবেশগত উপাদানকে বৃদ্ধি প্রভাবিত করে। এবার এই জায়গাটা যদি বলো যে পরিবেশ নির্ভর কতটা গুরুত্বপূর্ণ গ্রোথের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যখন পরিবেশ ও বংশগতিটা পড়ব, তখন আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে একটা শিক্ষার্থীর বা একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতি কতটা এফেক্ট ফেলে। আপাতত পুষ্টি, জল সমস্তটাই কিন্তু, মানে সমস্ত উপাদানই কিন্তু বৃদ্ধির ওপর প্রভাব ফেলে। যদি পর্যাপ্ত পুষ্টি একটা বাচ্চা না পায়, সেক্ষেত্রে তার যতটা গ্রোথ হওয়ার কথা ছিল, গ্রোথ হবে। হ্যাঁ, এখন প্রশ্ন তোমরা করবে যে গ্রোথ কি হবে না, গ্রোথ হবে, হয়তো যতটা হওয়ার কথা ছিল ততটা নাও হতে পারে। পর্যাপ্ত পরিমাণে আলো দরকার, সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দরকার, তাপমাত্রা সব কিন্তু সমস্তটাই কিন্তু ইকুয়াল দরকার, তাই না, বৃদ্ধির জন্য। এরপরে আমরা দেখব বিকাশ। আচ্ছা, তাহলে আমি আরেকবার অ্যানালাইসিস করব বৃদ্ধিকে। চোখ বন্ধ করে বলবে যে আকার, আয়তন ও ওজনে বেড়ে ওঠাটাই বৃদ্ধি। আচ্ছা হলো, বৈশিষ্ট্য কি, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, আমরা যেটা দেখছিলাম একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়। বৃদ্ধি অবশ্যই পরিমাণগত, এটা মানে এটা আজীবন হয় না, মানে এটা ধারাবাহিকতা নেই, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা থেমে যায়। বাস এইটুকু ক্লিয়ার, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই জায়গা থেকে আপাতত। এইবারে বিকাশ বলতে কি বুঝি। বিকাশটা এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, বৃদ্ধিটা আমরা পেয়েছিলাম পরিমাপযোগ্য, বৃদ্ধিকে পরিমাপ করা যায়, কিন্তু বিকাশকে কিন্তু পরিমাপ করা যায় না, বিকাশকে পরিমাপ করা যায় না, কারণ বিকাশ হচ্ছে অভ্যন্তরীণ, বিকাশ হচ্ছে অভ্যন্তরীণ, তাই বিকাশকে পরিমাপ করা যায় না। বিকাশ বলতে শিশুদের মানসিক, আমি যেটা বলছিলাম অভ্যন্তরীণ, আমার মানসিক ইচ্ছা, আমার মানসিক স্বপ্ন, আমার মানসিক আবেগ, এগুলো আমি যদি না চাই কাউকে জানাতে, সে তো জানতে পারবে না। এটা সম্পূর্ণ আমার অভ্যন্তরীণ ব্যাপার। বিকাশটা কিন্তু সম্পূর্ণ অভ্যন্তরীণ এবং এটাকে মাপা যায় না, এবং এটা একটা শিশুর জন্মের সময় থেকে আজীবন ঘটতে পারে। আজীবন মানে মৃত্যুর আগে পর্যন্ত বলতে পারো, জন্ম থেকে যে শুরু হলো ধারাবাহিক প্রক্রিয়া বিকাশ, এটা কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। এবারে বিকাশের মধ্যে কি কি পড়ছে আমি আরও মানে ক্লিয়ারলি বলবো, যে মানসিক ব্যাপারটা পড়ছে, আবেগগত পড়ছে, সামাজিক ও গুণগত, যেটা কগনিটিভ ক্ষমতায় ধাপে ধাপে পরিবর্তিত ও অগ্রগতিকে বোঝানো হয়। এইটুকু ছেড়ে দাও, আর কি কি পড়ে বিকাশের মধ্যে। এই যে আমরা বলি না সামাজিক, সোশ্যাল, সামাজিক বিকাশ, এটা একটা বিকাশ। আচ্ছা, নৈতিক বিকাশ, যেটা আমরা অনেকেই জানি মোরালিটি, কোহেলবার্গের নৈতিক সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। আচ্ছা, প্রাক্ষবিক কি, ওই যে আমাদের মধ্যে যে রাগ, হিংসা, ঘৃণা, ক্রোধ, লোভ,
ভালোবাসা সমস্তটা কিন্তু ইনক্লুড রয়েছে প্রাক্ষবিক বিকাশের মধ্যে। তাহলে সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, যত রকম বিকাশ রয়েছে, যত রকম ডেভেলপমেন্ট রয়েছে, এক কথায় বিকাশটা তো ডেভেলপমেন্ট, তাই তো? বিকাশটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো যত রকম ডেভেলপমেন্ট রয়েছে সমস্তটা কিন্তু বিকাশে পড়ছে। আর আমরা আবেগগতটা বুঝতে পেরেছি, ইমোশনাল যে ব্যাপারটা, অল্পতে একটু কষ্ট পাই, মনে আঘাত পাই, বা আপ্লুত হয়ে পড়ি, আবেগগত ইমোশনাল ব্যাপারটা, সোশ্যাল ব্যাপারটা, মেন্টালি মানসিক ব্যাপারটা, এবং জ্ঞানগত কগনিটিভ ব্যাপারটার মধ্যে কি পড়ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা আমরা পাচ্ছি। এই কগনিটিভ ডেভেলপমেন্টটা তোমরা প্রচুর পাবে, এই টার্মগুলো প্রচুর, মানে এডুকেশনের ক্ষেত্রে এই টার্মগুলো ইউজ হয়। তো এই জ্ঞানগত বা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে যে যুক্তি ক্ষমতা। অনেক সময় আমরা যুক্তি খাড়া করি, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমরা বিভিন্ন রকম যুক্তি দিই। হ্যাঁ, হতে পারে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি, বা হতে পারে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, বা হতে পারে নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন রকম পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকম যুক্তি দিই, সেটা নিজেকেই দিই, তাই না? বিভিন্ন রকম যুক্তিমূলক কার্যকলাপ, বিভিন্ন রকম সমস্যা সমাধান, হ্যাঁ, বিভিন্ন রকম স্থির সিদ্ধান্ত গ্রহণ, সমস্ত কিছু সেটা কিন্তু জ্ঞানগত, যেখানে জ্ঞানের প্রয়োজন হয়, যেখানে জ্ঞানটাকে প্রয়োগ করে আমরা সমস্যা সমাধান করি, হ্যাঁ, চিন্তা করি বা একটা সিদ্ধান্ত নিই, এই সমস্তটাই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার এটা ক্ষমতার ধাপে ধাপে পরিবর্তিত ও অগ্রগতিকে বোঝানো হয়। আমি আবারও বলছি, একটা সদ্যজাতর যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, 0 থেকে, মানে 0 থেকে 3 বছর, একটা বাচ্চার যে ডেভেলপমেন্ট, সেটা নিশ্চয়ই বয়ঃসন্ধিখানের ডেভেলপমেন্টের সঙ্গে এক নয়, তাই না? তার চিন্তা ভাবনা, তার মানসিক আবেগ, তার সামাজিক বিকাশ, তার নৈতিক বিকাশ, সমস্তটা সঙ্গে একটা প্রাক্ষবিক বিকাশ, একটা বয়ঃসন্ধিকালে মানসিক দিকটা বলো, প্রাক্ষবিক দিকটা বলো, নৈতিক দিকটা বলো, সামাজিক দিকটা বলো, কখনোই এক নয়, একদমই এক নয়। তাহলে এটা কি হচ্ছে, ধাপে ধাপে হয় এবং বয়সের সঙ্গে সঙ্গে হয়। ম্যাচুরিটি যেটা, ম্যাচুরিটি ব্যাপারটা আলাদা, ম্যাচুরিয়েশন, পরিণমন, সেটা নিয়ে আমরা অবশ্যই জানবো। তো পরিবর্তন ও অগ্রগতিকে বোঝানো হয়। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, আমি যেটা বলছিলাম, যেটা শিশুর জন্ম থেকে কৈশোর পর্যন্ত ঘটে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দক্ষতা ও আচরণ গঠিত হয়। আমি বলবো শুধু কৈশোর নয়, এটা আমরা বলতে পারি মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত তোমরা মাথায় রাখবে, মানে আমৃত্যু পর্যন্ত কিন্তু বিকাশ ঘটে। হ্যাঁ, আমৃত্যু পর্যন্ত কিন্তু বিকাশ ঘটে, বিকাশ ঘটেই যাচ্ছে, বিকাশ ঘটেই যাচ্ছে। ওকে, কারণ প্রতিটা মুহূর্তে আমাদের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এবং প্রতিটা মুহূর্তে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমাদের নৈতিক দিক থেকে বলো, সামাজিক দিক থেকে বলো, সমস্ত সাংস্কৃতিক দিক থেকে বলো, সব দিক থেকে। ওকে, এবারে বিকাশের কয়েকটা মূল দিক সম্পর্কে জানবো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জ্ঞানীয় বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা কি, চিন্তা, স্মৃতি, ভাষা, সমস্যা সমাধান ইত্যাদি মানসিক প্রক্রিয়ায় কিন্তু অগ্রগতি। কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আমরা দেখেছি যেখানে জ্ঞানটার প্রয়োজন হচ্ছে, জ্ঞানের প্রয়োজন কখন হচ্ছে, যখন চিন্তা করছি। স্মৃতির ক্ষেত্রে অবশ্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না, সেখানে ধরে রাখার ক্ষমতা, মানে মেমোরিটার খুব বেশি গুরুত্ব পড়ে, বা সমস্যা সমাধান, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই মানসিক প্রক্রিয়ায় কিন্তু অগ্রগতি। মানসিক বা আবেগগত বিকাশ, এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ। তো অনুভূতি বোঝা ও প্রকাশ করা, আত্মপরিচয় গঠন, আবেগ নিয়ন্ত্রণ করা, সমস্তটাই কিন্তু বিকাশ। ক্লিয়ার? তাহলে বৃদ্ধি কি, শুধুমাত্র আকার আয়তন ওজন। বিকাশ কি, মনের যত অনুভূতি, হ্যাঁ, সেটা সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক, সাংস্কৃতিক, দৈহিক। এবারে আরেকটা জিনিস এখানে বলা যায় যে বৃদ্ধি বা গ্রোথ হচ্ছে আকার আয়তন, কিন্তু একটা জিনিস মনে করতে হবে,
এই বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধি রয়েছে। যেমন কি দৈহিক বিকাশ। দৈহিক বিকাশের মধ্যে কি পড়ছে? দৈহিক বিকাশের মধ্যেই কিন্তু বৃদ্ধিটা পড়ছে। দৈহিক বিকাশের মধ্যে, দৈহিক মানে কি? আমাদের আকার আয়তন, আমাদের আমাদের মানে শারীরিক যে বিকাশ, শারীরিক বিকাশের কথা বলছে। এই শারীরিক বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধি অবশ্যই ইনক্লুড রয়েছে, গ্রোথটা কিন্তু ইনক্লুড রয়েছে। দৈহিক বিকাশ রয়েছে, তার সঙ্গে মানসিক বিকাশ। তো এগুলো প্রত্যেকটাই মানসিক, তাই না? আবেগ, অনুভূতি, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা, আত্মপরিচয় গঠন, সমস্তটাই মানসিক। এগুলো সব বিকাশ, সব ডেভেলপমেন্ট। সামাজিক বিকাশ আমরা একটু আগেই দেখেছি, সমাজ কাঙ্ক্ষিত আচরণ করাই হচ্ছে সামাজিক। সোশ্যালাইজেশন একটা টপিক রয়েছে, সেখানে আমরা দেখব। তো সমাজ কাঙ্ক্ষিত আচরণই হচ্ছে সামাজিক বিকাশ। সামাজিক নিয়ম শেখা, অনুসরণ করা ইত্যাদি। আচ্ছা, শারীরিক গঠন, শারীরিক বিকাশ, যেটার মধ্যে রয়েছে বৃদ্ধি। তো মানে বিকাশের একটা দিক বলতে পারো বৃদ্ধি, মানে দৈহিক বিকাশ, ঠিক আছে, যার মধ্যে বৃদ্ধিটা ইনক্লুড রয়েছে। তো দেহের গঠনগত মোটর স্কিল, যেমন হাঁটা, দৌড়ানো, লেখা, এর উন্নতি, এগুলো হচ্ছে সব মোটর স্কিল। যেমন আমরা এখানে যদি তোমাদের বলা হয় যে পরিণমন বা ম্যাচুরেশন কি, এবারে এখানে আমি বলি, আমার যদি পায়ের মাংসপেশিগুলো ঠিকঠাক না থাকে, আমি নিশ্চয়ই হাঁটতে পারবো না, দৌড়াতেও পারবো না, বা আমার হাতের গ্রিপগুলো যদি ঠিক না থাকে, আমি লিখতে পারবো না, তাই না? তো পরিপূর্ণভাবে বা সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে কোনো কার্য সম্পাদন করাই হচ্ছে কিন্তু ম্যাচুরেশন বা পরিণমন। এক্ষেত্রে আমরা কি বলবো? কোনো কাজ, হাঁটা, দৌড়ানো, লেখা, এগুলোও কিন্তু একটা মোটর স্কিল। এটাও কিন্তু শারীরিক বিকাশের মধ্যে রয়েছে। শারীরিক বিকাশটা যদি আমার ঠিকঠাক না থাকে, আমার যদি হাতের গ্রিপ ঠিক না থাকে, আমার পায়ের মাংসপেশি ঠিক না থাকে, আমি তো হাঁটতে, দৌড়াতে, চলতে পারবো না আর 5টা শিক্ষার্থীর মতো, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তো এবারে আমরা একটু আলোচনা করব যে বৃদ্ধি ও বিকাশ কাকে বলে আমরা জেনেছি, এবার পার্থক্য একটু রিমাইন্ড করে নাও যে বৃদ্ধি আর বিকাশ কি, এরপর পার্থক্যটা আমরা ক্লিয়ার করব। বৃদ্ধি হলো ব্যক্তির, ভালো করে দেখো, এই কথাগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে, যে বৃদ্ধি হলো ব্যক্তির দেহের আকার ও আয়তনের পরিবর্তন, আমরা জেনে গেছি। আর বিকাশ হলো সামগ্রিক পরিবর্তন। কেন? আবারও তোমাদের কাছে আমার প্রশ্ন, যে সামগ্রিক কেন বলছে বিকাশকে? কারণ বৃদ্ধি শুধুমাত্র আকার আয়তনে থেমে গেছে এবং নির্দিষ্ট বয়সে এসে সেটা স্টপ হয়ে গেছে, নির্দিষ্ট বয়স হবে, স্টপ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বিকাশ কন্টিনিউ কিন্তু চলতে থাকবে, এবং এই বিকাশের মধ্যে রয়েছে শারীরিক বিকাশ বা দৈহিক বিকাশ, এবং দৈহিক বিকাশটাই কিন্তু হচ্ছে বৃদ্ধি। তাই এটাকে আমরা বলবো সামগ্রিক পরিবর্তন। এটা হলো ব্যক্তির, এবার এটা বৃদ্ধি, এটা হলো ব্যক্তির আচরণের পরিমাণগত পরিবর্তন। কারণ আমরা দেখেছিলাম বৃদ্ধি পরিমাণ করা যায়, আমার ওয়েট কত, আমার হাইট কত, সব পরিমাপ করা যাবে। কিন্তু বিকাশ ব্যক্তির গুণগত পরিবর্তন, কাজেই সেটা কিন্তু আমার কতটা নৈতিক বিকাশ হয়েছে, আমি কতটা সামাজিক হয়েছি, আমি কতটা পরোপকারী, এগুলো তো মাপা যায় না। সেই জন্য এটা হচ্ছে গুণগত পরিবর্তন। বৃদ্ধি জীবনব্যাপী প্রক্রিয়া নয়, আমি আবারও বলেছি, এটা একটা নির্দিষ্ট বয়সে এসে স্টপ হয়ে যায়, 23 বছর, 25 বছর, এর বেশি তো বৃদ্ধি হয় না, কিন্তু এটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া। এরপরে দেখব যে ব্যক্তি জীবনে পরিণমন, একটু আগেই কিন্তু তোমাদের সঙ্গে প্রসঙ্গক্রমে বললাম যে পরিণমন বা ম্যাচুরেশন হচ্ছে কোনো কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারা এবং সুস্থ শরীরে, বোঝা গেল, সুস্থ শরীরে কোনো কার্য সম্পাদন করতে পারা আর 5টা শিক্ষার্থীর মতো। এক কথায় এটাই এখন আমরা জেনে রাখি। তো এটা ম্যাচুরেশন বা পরিণমন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধিটা কিন্তু এটা থেমে যায় হবে। আর বিকাশ প্রক্রিয়াটি কিন্তু সমগ্র জীবনব্যাপী স্থায়ী হয়, আমি আবারও বলছি, সমগ্র জীবনব্যাপী স্থায়ী হয়। আর যখন পরিণমন হলো, মানে আমি কি বললাম,
একটা সুস্থ শরীর, মানে আমার হাত ঠিক আছে, আমার পা ঠিক আছে, আমি ঠিক মতো হাঁটাচলা করতে পারছি, ঠিকঠাক মতো লিখতে পারছি, আর 5টা শিক্ষার্থীর মতো সুন্দর স্বাভাবিক যখন হবে, একটা নির্দিষ্ট বয়সপত্র বৃদ্ধি থেমে যাবে, তাই না? এবারে পরিণমনের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমী আছে। তোমরা বলতেই পারো ম্যাডাম যদি পোলিও হয়, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু ব্যতিক্রমী। পোলিও রোগে আক্রান্ত হলে সে আর 5টা শিক্ষার্থী থেকে অবশ্যই পিছিয়ে পড়বে, তার শারীরিক কিছু সমস্যা অবশ্যই দেখা দেবে। এবার কিছু ব্যতিক্রমী ব্যাপার এক্ষেত্রে রয়েছে। বৃদ্ধি হলো বিকাশ প্রক্রিয়ার একটা অংশ। বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা অনেক বেশি ব্যাপক। মানে এটা আমি কেন, আচ্ছা এই কথাটা কেন আবার এলো মেলাতে পারছো? প্রথম থেকে বলে আসছি যে এই যে বৃদ্ধি, সেটা কিন্তু বিকাশের মধ্যে ইনক্লুড, দৈহিক বিকাশ। তো বৃদ্ধি হলো বিকাশ প্রক্রিয়ার একটা অংশ, এবং বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা অনেক বেশি ব্যাপক, কারণ বৃদ্ধি শুধু আকার আয়তনে সীমাবদ্ধ, আর বিকাশ সমগ্র ব্যাপারটা কিন্তু এর মধ্যে রয়েছে, গুণগত পরিমাণগত সমস্তটার মধ্যে, সমস্তটা কিন্তু বিকাশে রয়েছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, বৃদ্ধি বিকাশ অপেক্ষা সরল প্রক্রিয়া। অবশ্যই সরল প্রক্রিয়া, কারণ বৃদ্ধি তো শুধু গ্রোথটা নিয়েই রয়েছে, আর বিকাশ প্রক্রিয়াটি জটিল, কারণ বিকাশের মধ্যে সমস্তটা ইনক্লুড রয়েছে। আমার আমার মনোভাব, আমার সামাজিকতা, আমার নৈতিকতা, আমার সংস্কৃতি, আমার দৈহিক বিকাশ, সমস্তটা। ওকে, এবারে দেখব যে বৃদ্ধির ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন কিন্তু দেখা যায়। বৃদ্ধির ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন, কারণ এটা বাহ্যিক। আমি আবারও বলছি, আমার ওজন উচ্চতা তুমি যাই বলো না কেন, এটা কিন্তু বাহ্যিক। আর বিকাশ হচ্ছে অভ্যন্তরীণ, বাহ্যিকভাবে এটা পর্যবেক্ষণ করা যায় না। বিকাশ ব্যতীত বৃদ্ধি সম্ভব নয়। ভালো করে দেখো, এই পয়েন্টটা ভালো করে দেখো, বিকাশ ব্যতীত বৃদ্ধি সম্ভব নয়, কারণ এবার কিন্তু বৃদ্ধি ব্যতীত বিকাশ সম্ভব। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। ধরো একজন শিক্ষার্থী, একজন শিশু শিক্ষার্থী, তার হঠাৎ করে কোনো কিছু একটা প্রবলেম হলো, মানে হয়তো তার, আমরা অনেক সময় দেখি না যে বয়সটা হয়তো কোনো একটা শিক্ষার্থী 7 বছর বা 8 বছর এসে থেমে গেল, হয়তো কোনো কারণে কিছু একটা প্রবলেম রয়েছে, যাই হোক। তো কোনো একটা সমস্যা হলো, হয়তো তার পায়ে কিছু সমস্যা রয়েছে, ধরে নাও তার পায়ে, কোনো শিক্ষার্থীর পায়ে সমস্যা রয়েছে, থাকতে পারে, থাকতেই পারে, 100 জনের মধ্যে থাকবে পায়ে সমস্যা। তার মানে আমরা এখানে কি বলবো, তার পায়ের সমস্যা বা তার পায়ের বৃদ্ধিটা ঠিকঠাক হয়নি, তার মানে কি তার বিকাশটা হবে না, তার মানসিক ডেভেলপমেন্ট হবে না, তার মেন্টাল ডেভেলপমেন্ট তো থেমে থাকবে না? হয়, এরকম হয়, তাই না? আমি যদি হাইটে না পারি, আমার হাইট খুব একটা বেশি নয়, আমার হাইট সত্যি খুব কম, তার মানে আমি এটা বলতে পারি না যে আমার মেন্টাল ডেভেলপমেন্ট হয়নি। মেন্টাল ডেভেলপমেন্ট কিন্তু হয়, সেটা কিন্তু বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই না? সবসময় হাইট হলেই বা গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই, এই তথ্যটা ঠিক নয়, তাই তো? আচ্ছা, এবারে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, বিকাশ আমৃত্যু ঘটে। এটুকু পর্যন্ত সকলের ক্লিয়ার? এইটুকু পর্যন্ত সকলের ক্লিয়ার? আচ্ছা, এইটুকু পর্যন্ত যেহেতু সকলের ক্লিয়ার, তাহলে তোমরা যারা আজকের ক্লাসটা করছো তাদের প্রত্যেকের জন্য একটা বিষয় আমার জানার রয়েছে, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশের একটা সম্পর্ক। তোমাদের হোমওয়ার্কের একটা প্রশ্ন দেয়া রইল, তোমরা যারা ক্লাসটা দেখবে আমাকে জাস্ট এইটুকু বলো, একটা হোমওয়ার্ক প্রশ্ন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আজকে তো এটাই হলো, তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা সম্পর্ক, ঠিক আছে, রিলেশন একটা বলো, একটা রিলেশন, একটা সম্পর্ক তোমরা বলো। মানে আমরা তো পার্থক্য দেখলাম, আমরা এতক্ষণ কি দেখলাম, ডিফারেন্সিয়েশন, পার্থক্যীকরণ, যে গ্রোথের সঙ্গে ডেভেলপমেন্টের পার্থক্য কী, গ্রোথ কি ডেভেলপমেন্ট কি, কনসেপ্টটা ফুল ক্লিয়ার হলো। পার্থক্যটা যখন আমরা করলাম আমাদের যেটুকু ডাউট ছিল ক্লিয়ার হলো। এবার কিছু না কিছু তো সম্পর্ক রয়েছে,
বৃদ্ধি এবং বিকাশের কিছু না কিছু সম্পর্ক রয়েছে, সেই যে কোনো একটা বা দুটো পয়েন্ট তোমরা আমাকে বলো, একটা বা দুটো পয়েন্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর ক্লাস দেখতে থাকো। বাই বাই সবাইকে।